চলে যাই। আচ্ছা, আজকে ক্লাসে আমরা যেটা ইন্টিগ্রাল ক্যালকুলাস শুরু করব, এইটার যেটা আমার 2টা ক্লাস দরকার ছিল, যদিও আমরা মিডের মানে আর একটা ক্লাস আমরা পাবো, কিন্তু এই এটার একটু প্রপার ইয়ার জন্য আমি যেটা করব যে আপনাদের সাথে হচ্ছে গিয়ে আহ আমাদের, হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করেছেন, বলেন। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে গিয়ে এটার জন্য একটু প্রপার স্টাডি করার জন্য আমাদের বেটার হচ্ছে গিয়ে যদি আমরা আহ, আচ্ছা দাঁড়ান, একটু মোবাইল থেকে আজকে জয়েন করতে হবে, কারণ আমার আজকে লেখালেখির কাজ আছে। ম্যাম হুম, বলেন। ম্যাম আমি ম্যাম বিজনেস ম্যাথ অ্যাসাইনমেন্ট ম্যাম রেজাল্ট এখনো পাইনি। বিজনেস ম্যাথের অ্যাসাইনমেন্ট আপনি কি গুগল ফর্মে সাবমিট করেননি, এরকম কিছু হয়েছিল? জি না ম্যাম, আমি করেছি না গুগল ফর্মে সাবমিট করেছেন, কিন্তু আমি আপনার কপি চেক করিনি। ম্যাম। এটা তো ম্যাম বলতে পারবো না ম্যাম, আপনি মেইলে ম্যাম রেজাল্ট দিয়েছেন গুগল ম্যাম, আমি ফর্মে এখন গুগল ফর্মে সাবমিট করলে অসম্ভব, আমি গুগল ফর্ম সবগুলো চেক করেছি। আপনি একটু চেক করে দেখেন তো যে আপনি কি আমাকে ওই যে ফোল্ডার আপলোড করে দিয়েছেন কিনা, এরকম কোনো ঘটনা মনে হয় ঘটেছে, আচ্ছা যে ম্যাম কারণে আমি আমার চোখের বাহিরে চলে গেছে, আমি আমি ওটা আর দেখতে পাইনি। এরকম কিছু একটা হয়েছে, আদারওয়াইজ এটা হওয়ার কথা না। সো যাই হোক, আজকে আমরা যেটাতে চলে যাবো সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস ভেরি ইজি, এই জন্য আমি আসলে এটা আমাদের একটা ক্লাস এনাফ, কিন্তু তারপরেও আমি যেটাকে বলতে চাচ্ছি যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য আর একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং যাতে আপনাদের হয়, এই কারণে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে গত সেমিস্টারে কিছু রেকর্ডেড ভার্সন, 2টা ক্লাসের রেকর্ডেড ভার্সন আমি আপনাদের সাথে শেয়ার করে রাখবো। এটা আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে আপনি আর একটু ভালো শিখবেন। তো ইট ডাজেন্ট মিন যে ওখানে যেটা করছি ওটাই আমাদের আসতে হবে, এরকম কিছু। আপনারা হচ্ছেন গিয়ে আহ ওইখান থেকে জাস্ট আইডিয়াটা জেনারেট করবেন, দ্যাটস ইট। এর বাইরে আর কিছুই না, আইডিয়াটা জেনারেট করবো, এরপরে হচ্ছে গিয়ে আমরা আমাদের মতো এই সেমিস্টারে যা যা পড়ছি এটা আমরা হচ্ছে গিয়ে পড়া শুরু করবো। আচ্ছা, আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু প্রেজেন্টেশন নাই, এটার এগেনস্টে আমি হচ্ছে গিয়ে আপনাদের এই যে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটা নিব। কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের সাবমিশনের ডেট বলে দিই, আমি 18 তারিখ আপনাদের একটা 18 তারিখ পর্যন্ত সময় দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিব এর মধ্যে, সেখানে হচ্ছে গিয়ে তারা আপনাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিবেন, এটাই হচ্ছে আপনাদের কাজ। আচ্ছা, এবার চলে যাই হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইটস জাস্ট দ্য অপোজিট অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। অর্থাৎ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা দেখেছিলাম যে আমরা একটা বড় ভ্যালুকে আমরা কিন্তু স্মল পিসেস এ পার্ট করছিলাম, এটাই ছিল হচ্ছে কি মেইনলি আমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। কিন্তু যখন আমি ইন্টিগ্রাল ক্যালকুলাসে যাব তখন হচ্ছে গিয়ে আমরা যেটা হবে যে এই স্মল ভ্যালু গুলোকে আমি অ্যাড করব। আমি এখন কোনো কোশ্চেন নিব না, এখন আমাকে একটু ক্লাস নিতে দেন। স্মল ভ্যালু গুলোকে আমি হচ্ছে গিয়ে অ্যাড করব, এবং এই স্মল ভ্যালু গুলোকে অ্যাড করে আমি হচ্ছে গিয়ে একটা যে বিগ ভ্যালু, একটা লার্জ ভ্যালু যেটা, সেটা আমরা হচ্ছে গিয়ে পাবো, সেটাই হচ্ছে গিয়ে আপনার ইন্টিগ্রাল ক্যালকুলাস। অর্থাৎ আমরা বড় ভ্যালুটাকে ভেঙে যদি ছোট ভ্যালুতে যাই সেটাকে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বলি নর্মালি বোঝানোর জন্য। আর যখন স্মল ভ্যালু গুলোকে আমি অ্যাড করে একটা লার্জ ভ্যালু পাচ্ছি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি ডিফারেন্ট মানে ইন্টিগ্রাল ক্যালকুলাস। সে ফর এক্সাম্পল ধরেন একটা জারে অনেকগুলো হচ্ছে গিয়ে ধরেন চকলেট আছে। তো এই চকলেট গুলোকে যদি আমি আলাদা করে মানে একটা একটা করে বের করি, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, যে একটা একটা করে চকলেট যদি আমি আলাদা করি সেটাকে আমরা বলবো হচ্ছে কি ডিফারেন্সিয়েশন। কিন্তু যদি হচ্ছে গিয়ে এই ছোট চকলেট গুলোকে আমরা আবার একত্রে করে আমি জারে ব্যাক করে নিয়ে যাই, আমি মোবাইল ফোন থেকে জয়েন করেছি, তো আপনারা যদি এই যে কন্টিনিউয়াসলি মেসেঞ্জারে এরকম নক করতে থাকেন, হ্যান্ড রেজ করতে থাকেন, আমার জন্য এই লেখাটা খুব ডিফিকাল্ট, এই যে আমার লিখতে পারছি না এখন এই কারণে যে মেসেঞ্জারে আপনারা এগুলা চ্যাট করছেন।
হ্যান্ড রেজ করেন না কাইন্ডলি, নাহলে আমি লিখতে পারবো না। আমি আমার ল্যাপটপের টাচ স্ক্রিন, ল্যাপটপে দিয়ে লেখা যায় না, ল্যাপটপে খুব ডিফিকাল্ট আমার লেখা। ওকে, সো যেটা বলছিলাম যে স্মল ভ্যালু যেটা, সেটা হচ্ছে গিয়ে যে স্মল ভ্যালু গুলোকে যদি আমি যেটা বোঝাচ্ছিলাম, যেটা আমি একটা জার নিয়েছিলাম, সেই জারের ভিতরে অনেকগুলো ধরেন চকলেট আছে, তো সেই জারটার ভিতর থেকে যদি আমি চকলেট গুলোকে ইন্ডিভিজুয়ালি আলাদা করে নিয়ে আসি, একটা একটা করে চকলেট এরকম আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি নিয়ে আসি, তাহলে হচ্ছে গিয়ে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন বলবো। এখন এই চকলেট গুলোকে আবার যদি অ্যাড করলাম, আমি সবগুলোকে যোগ করলাম, অ্যাড করা বলতে এটাই বুঝেছি, সবগুলোকে যোগ করলাম, সবগুলোকে যোগ করে যদি আমি আবার এই জারটাতে ব্যাক করে নিয়ে যাই, এই সিচুয়েশনটাকে আমি বলবো হচ্ছে গিয়ে এই চকলেট গুলোকে সব আবার অ্যাড করলাম এবং করে আমি এটাকে জারে ব্যাক করে নিয়ে গেলাম, তখন এই সিচুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপনার ইন্টিগ্রেশন। আচ্ছা, আরো একদম রিলেভেন্ট একটা এক্সাম্পল দিই, ধরেন আমার আমরা কি জানি যে 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার, এটা তো আমরা সবাই জানি। সো 1 কিলোমিটারকে যখন আমি 1000 মিটার, এই অর্থাৎ এইটাকে কি 1000 মিটার মিন্স হচ্ছে 1 মিটার প্লাস 1 মিটার, এভাবে যখন আপনি 1000 পর্যন্ত এরকম 1 মিটার 1 মিটার করে যোগ করে নিয়েছেন, তখনই তো 1000 মিটারে পাবেন। সো এরকম 1 কিলোমিটারকে যদি এটা স্মলেস্ট ভ্যালু অর্থাৎ 1 মিটারে আমি ডিভাইড করি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপনার সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন। এখন ইন্টিগ্রেশন কি হবে, এই 1 মিটার 1 মিটার এই ছোট ছোট ভ্যালু গুলোকে যদি আবার যোগ করতাম, ওই 1000 মিটার পর্যন্ত সবগুলো ভ্যালুকে আমি যোগ করছি, 1 মিটার 1 1 প্লাস 1, এইভাবে 1 মিটার 1 মিটার করে যোগ করে আমি করে যদি হচ্ছে গিয়ে 1 কিলোমিটার এইভাবে পেতাম, তখন হচ্ছে সেটাকে আমি ইন্টিগ্রেশন বলতে পারবো। সো তাহলে বড় থেকে ছোট ভ্যালুটাকে না আমরা বলি ডিফারেন্সিয়েশন, ছোট থেকে বড় ভ্যালু নাটাকে আমরা বলবো হচ্ছে কি ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনে যেমন আমরা দেখেছিলাম যে টোটাল কস্ট থেকে এভারেজ কস্ট বের করা যায়, বা ফিক্সড কস্ট বের করা যায়, বা ভেরিয়েবল কস্ট বের করা যায়, মানে বড় ভ্যালু থেকে ছোট ভ্যালুতে নিয়ে গেলে আমরা সেটাকে বলছিলাম ডিফারেন্সিয়েশন। তাহলে ইন্টিগ্রেশন করার সময় কি করবো, যে আমার এভারেজ কস্টই দেওয়া থাকবে, সেখান থেকে আমি চাইলে টোটাল কস্ট বের করতে পারবো, ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আমি টোটাল কস্ট বের করতে পারবো। এই সিচুয়েশন গুলো কিন্তু এখানে আমরা দেখতে পাবো। এটাই হচ্ছে গিয়ে আমার ইন্টিগ্রেশনে ইউজেসটা করছি। এবার আসি সিম্বল। ডিফারেন্সিয়েশনে আমরা যেমন ডি বাই ডিএক্স এই সিম্বলটা ইউজ করতাম, ইন্টিগ্রেশনের জন্য এরকম একটা ওয়েভের মতো সিম্বল ইউজ হবে, যে জাস্ট একটা ওয়েভের মতো আমি ড্র করছি, এটাকে আমরা ইন্টিগ্রেশন সিম্বল বলি। ইন্টিগ্রেশন এই সিম্বলটার যেরকম একটা ওয়েভের মতো একটা সিম্বল ইউজ করছি, এই সিম্বলটার একটা ভ্যালু আছে, এটার উপরের অংশটাতে আমরা আপার লিমিট বুঝবো, আর নিচের অংশটা থেকে লোয়ার লিমিট বুঝবো। আপার লিমিট বোঝানোর জন্য আমি ইউ লিখছি, লোয়ার লিমিট বোঝানোর জন্য আমি এল লিখছি। সো উপরের অংশটা থেকে আমরা আপার লিমিট ইন্ডিকেট করব, নিচের অংশটা থেকে আমি লোয়ার লিমিট ইন্ডিকেট করব। এবং ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে যেটা হতো যে আমরা এক্সাক্ট ভ্যালু কখনো পেতাম না, একটা ফাংশন আমরা হয়তো কাজ করছি, এখানে ভ্যালুটা আমরা সহজে পেতাম না, বাট ইন্টিগ্রাল ক্যালকুলাসের মজার বিষয় হচ্ছে যে কোনো কারণে আমার এই আপার লিমিটটা দেওয়া থাকে, আপার লিমিটটা দিয়ে দেয় এবং লোয়ার লিমিটটা যদি দিয়ে দেয়, তখন সেক্ষেত্রে আমরা এটার ভ্যালুটা ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারি। আপার লিমিটও দেওয়া থাকবে, লোয়ার লিমিটও দেওয়া থাকবে, তখন হচ্ছে কি সেটার ভ্যালুটা কিন্তু আমরা ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারবো। এটাই হচ্ছে কি এখানে এটার পজিটিভ সাইড। তাহলে এবার আসি যে দেখতে কেমন হবে। তো আমরা তো এটা বুঝলাম যে ওয়েভের মতো সিম্বল থাকবে, তখন সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন বুঝবো। এখন সবসময় কি আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকবে? না, সবসময় কিন্তু আপার লিমিট লোয়ার লিমিট নাও দেওয়া থাকতে পারে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু কোনো আপার লিমিট বা লোয়ার লিমিট নাই। কিন্তু আমার যে ইকুয়েশনটা থাকবে সে দেখতে কেমন হবে, যদি ইকুয়েশনটা এক্স বেসে হয়, তাহলে এখানে এরকম আমরা এক্স বসাবো এবং তার সাথে ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে আমরা ডিএক্স লিখবো। আচ্ছা, যদি y বেজের হয় তাহলে ইন্টিগ্রেশন সাইন দিব, দিয়ে y লিখে এখানে আমরা দিব হচ্ছে কি dy। যদি ইন্টিগ্রেশন সাইন মানে z বেজের হয়, তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন সাইন দিব এবং তারপরে লিখবো হচ্ছে কি dz। এভাবে হচ্ছে গিয়ে হবে। সো মেইনলি হচ্ছে গিয়ে আমার এখানে সিস্টেমই হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস লেখার সময় আমার এই ওয়েভের মতো সিম্বলটা আসবে, ওয়েভের মতো সিম্বলটা আমার থাকবে এবং এর সাথে dx বা dy বা dz এটা আসবে। এটা দ্যাট উইল বি ডিপেন্ড অন দ্য বেস, অর্থাৎ আমার বেসটা যদি x বেসে হয় তাহলে আমি এখানে dx দিব, যদি y বেসে হয় তাহলে dy দিব, যদি z বেসে হয় তাহলে dz দিব। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার?
ক্লিয়ার জি ম্যাম। হয়েছে? আচ্ছা, আমি মুছে দিব? এগুলো কিন্তু সব লিখতে হবে, না লিখলে কিন্তু বুঝবেন না, এজন্য হচ্ছে জিজ্ঞাসা করা। মুছে দিব? শিওর ম্যাম। আচ্ছা, সো তাহলে আমরা হচ্ছে গিয়ে তাহলে যেটুকু বুঝলাম যে ইন্টিগ্রেশনে আমাদের হচ্ছে সিম্বলটা এরকম ওয়েভের মতো একটা সিম্বল ইউজ করব, দেন আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, দেন হচ্ছে গিয়ে ডিএক্স বা ডিওয়াই বা ডিজেড এরকম থাকবে, এবং এটা ডিপেন্ড করবো যে আমার বেজের উপর, আমার বেসটা যেটা হবে সেটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এখানে আসবো। ওকে, এরপরে আমরা তাহলে ফর্মুলা চলে যাই। আমরা মাত্র 5টা ফর্মুলা পড়বো। এই মাত্র বলছি বিকজ আসলে অনলি 5 ফর্মুলাস পড়বো, এবং যা যা ম্যাথস করবো এই 5 ফর্মুলা দিয়ে আমাদের সলভ করা পসিবল, এবং এখান থেকে যা শিখাবো এটা থেকে আমি এক্সামে দিব। সো আমার ফার্স্ট ফর্মুলা একই রকম, এক্স টু দি পাওয়ার এন, আমরা যে ডিফারেনশিয়াল ক্যালকুলাসও যেরকম দেখেছিলাম সেই ফর্মুলাটাই এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা। যদি এক্স টু দি পাওয়ার এন হয় সেক্ষেত্রে আমার ফর্মুলাটা ভেঙে এরকম হবে যে আমরা সেক্ষেত্রে বেস যিনি ছিল তাকে বসাবো, বেজের উপরে যে পাওয়ার ছিল, যেমন এখানে আমরা পাওয়ার দেখতে পাচ্ছি এন, এখানে এক্সটা কিন্তু বেজ আর এনটা হচ্ছে পাওয়ার, সো বেজের উপরে যে পাওয়ারটা ছিল সে পাওয়ারটা বসাবো, দেন পাওয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পাওয়ার প্লাস 1। সো এখানে এক্স ছিল হচ্ছে আমার বেজ, যখন আমার এরকম হবে যে একটা বেজ আর বেজের উপর একটা পাওয়ার আছে, এটাকে ইন্টিগ্রেট করতে বলেছে, সেক্ষেত্রে আমরা যেটা লিখবো যে বেজটা প্রথমে বসাবো, দেন বেজের উপরে যে পাওয়ার ছিল সেই পাওয়ারটাকে অ্যাজ ইট ইজ বসাই দেবো, দেন পাওয়ার প্লাস 1 ডিভাইডেড বাই আবার বেসটা যেটা ছিল সেটাকে বসাবো, সরি পাওয়ার যেটা ছিল সেটাকে বসাবো পাওয়ার প্লাস 1। আমি আবার লিখছি, অর্থাৎ যদি এরকম একটা ইন্টিগ্রেশন হয় যে যেখানে শুধু একটা বেজ আছে এবং বেজের উপর একটা পাওয়ার আছে, এটাকে ইন্টিগ্রেট করতে বলছে, তখন ইন্টিগ্রেশন সিম্বলটা আমরা তুলে ফেলবো, তুলে ফেলার পরে হচ্ছে আমরা বেসটা বসাবো, এবং বেসটা বসিয়ে হচ্ছে গিয়ে অবশ্যই ডিনোমিনেটর পার্টে আপনি এখানে বুঝতেই পারছেন ফ্র্যাকশন আসবে, ডিনোমিনেটর পার্টে আমরা বেসটা বসাবো, দেন পাওয়ার প্লাস 1 এটা বসাবো ডিভাইডেড বাই পাওয়ার প্লাস 1, এবং এটা রুলস আমার এখানে প্লাস সি লিখতে হবে, এটা রুলস মানে নিয়ম। এখন আপনি বললেন যে কেন ম্যাডাম প্লাস সি লিখতে হবে, কারণ রিজনটা বলে দিই, এখানে আপার লিমিট লোয়ার লিমিটটা দেওয়া নাই, দেখেন আমি কিন্তু এখানে আপার লিমিট লোয়ার লিমিট মেনশন করি নাই, অর্থাৎ একটু উচ্চমান নিম্নমান এরকম মেনশন করা থাকে। তো যতক্ষণ পর্যন্ত আপার লিমিট লোয়ার লিমিট আমি মেনশন করব না, যতক্ষণ পর্যন্ত আমি আপার লিমিট লোয়ার লিমিট মেনশন করব না, যদি থাকতো তাহলে আমি এখানে প্লাস সি দিতাম, যতক্ষণ পর্যন্ত এখানে আপার লিমিট লোয়ার লিমিট মেনশন করা থাকবে না ততদিন পর্যন্ত আমি এখানে প্লাস সি বসাতে দেবো, যতগুলোই ম্যাথস করি না কেন প্রত্যেকটা স্টেপে আমার এই প্লাস সিটা বসাতে হবে। এটাই হচ্ছে সিস্টেম, এই একটাই আসলে মেইনলি সূত্র, বাকিগুলো আসলে এইটারই মানে ইয়া। তো আমরা যখন একটা ম্যাথস করি তাহলে আমরা বুঝতে পারবো, যেমন আমি বললাম যে এক্স টু দি পাওয়ার 10, হ্যাঁ এটাকে ইন্টিগ্রেট করতে বললাম, এক লাইনে ম্যাথস হয়ে যায়, ইন্টিগ্রাল ক্যালকুলাসের মজা হচ্ছে এই জায়গায়। তাহলে আমার সূত্র অনুযায়ী কি হলো, আমার এখানে একটা বেস দেওয়া আছে, বেজের উপরে কি আছে একটা পাওয়ার আছে না, তাহলে আমরা একটাই তো ফর্মুলা শিখলাম, বেস আর বেজের উপরে একটা পাওয়ার থাকে, তাহলে সেই ওয়েজ আমি এটাকে সলভ করব। তাহলে আমি প্রথমে বেসটাকে বসালাম অর্থাৎ এক্সটাকে বসালাম, দেন পাওয়ার দ্যাট ইজ 10 প্লাস 1 ডিভাইডেড বাই আবার যে পাওয়ারটা ছিল 10 দ্যাট ইজ 10 প্লাস 1, যেহেতু এখানে আপার লিমিট লোয়ার লিমিট মেনশন করা নাই আমি এখানে প্লাস সি অলরেডি বসাই দিব। পরের লাইনে যে আমি অ্যান্সারটা কি পেলাম, এক্স টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই 11 প্লাস সি, দিস ইজ দ্য অ্যান্সার। এটা কি কঠিন কিছু? ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, ম্যাম জি, এখানে বলেন। সি দিয়ে ম্যাম কি বুঝায় ম্যাম এখানে? সি দিয়ে বোঝাচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ কনস্ট্যান্ট মানে একটা নির্দিষ্ট মান আসবে এটার, আমরা যদি আপার লিমিট লোয়ার লিমিট জানি এটার যেটা নির্দিষ্ট মান আসবে এটাই মেনশন করে প্লাস সি দিয়ে। ওকে ম্যাম। মানে যতক্ষণ পর্যন্ত ম্যাম আমরা যখন হ্যাঁ ম্যাম আমরা বলেন। যখন ইন্টারে পড়েছিলাম তখন বলেছিল যে মানে ধরেন আপার লিমিট লোয়ার লিমিট থাকলে তো অনেক সময় মানে কিছু ডিফারেন্স আছে, ওইটাকে ইকুয়াল করার জন্য মানে কনস্ট্যান্টটা দেয় আর কি। হ্যাঁ মানে সেটাও একটা ফ্র্যাকশন ব্যাখ্যা আসলে হতে পারে, কিছু হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ওটাকে সেটাও equal একটা করে। ব্যাখ্যা হতে পারে, বা এক্স্যাক্টলি যেটা আসলে বুঝাইতে চাই একই কথা ঘুরায় বলেছে।
এক্স্যাক্টলি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে গিয়ে যে যেহেতু আমরা মানে আপার লিমিট লোয়ার লিমিট ইউজ করলে আমরা এখানে একটা মান পাই। আপনি তো তাহলে করে আসছেন, এটা তো জানেনই যে আপার লিমিট লোয়ার লিমিট থাকলে কিন্তু একটা মান আসবে ইকুয়েশনটা, তাই না? তো তার মানে কি একটা এক্সাক্ট ভ্যালু আমার পাওয়ার পসিবিলিটি আছে, দুটাকে ব্যালেন্স করেই তো পাচ্ছি, ব্যালেন্স ছাড়া তো পাচ্ছি না। তাহলে সেই ভ্যালুটাই ইন্ডিকেট করার জন্য আমরা প্লাস সিটা ইউজ করে থাকি। সেটা তুলে ফেলেন সবাই। আচ্ছা, আই হোপ এটা সবাই তুলে ফেলেছেন। আমি আরেকটা আরো কয়েকটা দেখাবো এই জন্য। তো এখন কথা হলো গিয়ে এটা তো আমরা পূর্ণ সংখ্যা দিয়ে দেখালাম, যদি এরকম হতো যে x টু দি পাওয়ার সাপোজ 3/4 দেওয়া আছে, না 3/5 দিই, 3/5 dx, এটাকে ইন্টিগ্রেট করতে বললাম, তখন কি হতো? সো মেইন কথা হচ্ছে পাওয়ার যাই থাক, ফ্র্যাকশনে থাক, ডেসিমালে থাক, নেগেটিভ ভ্যালু থাক, আমার যেটা থাকবে সেটা দিয়ে আমি হচ্ছে গিয়ে আমার ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তো একইভাবে আমি আমার বেসটা বসাবো, এক্স বসালাম, দেন পাওয়ার প্লাস 1। সো পাওয়ার কি ছিল? 3/5 প্লাস 1 বসাই দিলাম। আবার একইভাবে ডিনোমিনেটরে 3/5 প্লাস 1 বসাই দিলাম। এখন এখানে যেটা হবে যে সেক্ষেত্রে আমরা এলসিএমটা বের করে নেব, লিস্ট কমন ফ্যাক্টর, যেটা লসাগু যেটাকে আমরা বলছি, লসাগুটা আমরা বের করে নিব। তো আমি লসাগু বের করার স্টেপটাতে যাচ্ছি না। ও আচ্ছা, সরি, একটু ভুল করেছি, এখানে প্লাস সি হবে। সো এখানে দেখা যাচ্ছে যে আমরা যখন এখানে লসাগুটা করে নিচ্ছি, এটা কত আসবে? 8/5, তাই না? 8/5, জি ম্যাম। 8/5 আসবে লসাগু করলে। সো এক্স টু দি পাওয়ার 8/5 ডিভাইডেড বাই 8/5 এরকম আসে, প্লাস সি। এখন এখানে একটা সমস্যা হয়ে যায়, এটা আপনারা জানেন কিনা, যে কখনোই একটা ফ্র্যাকশনের ডিনোমিনেটরে অর্থাৎ হরের যে অংশটা, অর্থাৎ নিচের যে অংশটা, সেখানে একটা ফ্র্যাকশন রাখা যায় না। এটা কি জানেন আপনারা? মানে একটা ভগ্নাংশের হরেও যদি একটা ভগ্নাংশের অংশ চলে আসে, সেটাকে আমরা ওখানে রাখতে পারি না, ওটাকে সামনে নিয়ে আসতে হয়। তো এটাকে যখন সামনে নিয়ে আসতে হয়, রুলসটা হচ্ছে গিয়ে এই ভগ্নাংশটা উল্টে যায়। তো আমার সেটা করতে হবে এখানে। তো ভগ্নাংশটা উল্টে যাবে, তো উল্টে গেলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে কি 5/8 দেন এক্স টু দি পাওয়ার 8/5 প্লাস সি। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। এটা তুলেছেন সবাই? Yes, ma'am. জি ম্যাম। ক্লিয়ার করলাম, মানে আমার সাথে সাথে এখন একটু রাইট আপ করবেন, কারণ আমি যেহেতু একটু ফার্স্ট যাব, সাথে সাথে লিখে ফেলবেন, তাহলে আর প্রবলেমটা হবে না। আচ্ছা, আর একটা লাস্ট, এটার আর একটা এক্সাম্পল দেখে, এটা নেগেটিভ ভ্যালু দিয়ে দেখে। যেমন এরকম আসলো যে -11.5, এটাকে বললো যে এটাকে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেট করতে, সেই ক্ষেত্রে আমার কি হবে? তাহলে একইভাবে আমরা যে ফর্মুলা জানি আমরা সেটাই লিখবো, অর্থাৎ এক্স টু দি পাওয়ার n প্লাস 1, অর্থাৎ পাওয়ার প্লাস 1। তাহলে পাওয়ার এখানে ছিল হচ্ছে -11.5, এটার সাথে প্লাস 1 দিব, ডিভাইডেড বাই আবার -11.5 প্লাস 1 দিলাম। এখানে যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট নাই, আমি প্লাস সি বসাতে হবে, প্লাস সি বসিয়ে দিলাম। আচ্ছা, বসানোর পরে যেটা হবে যে এক্স টু দি পাওয়ার নেগেটিভ প্লাস মাইনাস এখানে হয়ে গেল হচ্ছে কি 10.5 ডিভাইডেড বাই -10.5 প্লাস সি। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, ম্যাডাম এই নেগেটিভ সাইনটাকে আমি সামনে দেখাতে পারি কিনা? হ্যাঁ, সেটাও পারেন, বা আপনি যেভাবে লিখলেন আমি ওইভাবে অ্যান্সার করলে হবে কিনা, সেটাও হবে। এরপর অর্থাৎ এরপরে যদি আরেকটা স্টেপ বাড়িয়ে আপনি এইভাবে দেন যে নেগেটিভ সিম্বলটাকে সামনে নিয়ে আসলেন, দেন এক্স টু দি পাওয়ার -10.5, সেটাও একসেপ্টেবল। এইটুকু না আসলেও যে আমি মার্কস কেটে দিব এরকম কোনো বিষয় না। কোথায় মার্কস কাটবো সেটা কিন্তু আমি বলে দিই, যে স্টেপ যেমন শর্টকাট করলে আমি সেখানে কিন্তু মার্কস কাটি। যেমন আমি আবারও বলছি, যেমন ক্যামার্স রুল যখন আমরা করে আসছি, সেখানে কিন্তু আমরা সব জায়গায় ডিরেক্টলি ম্যাথসটা করেছে, ডিরেক্টলি মাল্টিপ্লিকেশন গুলো, ডিটারমিনেন্ট গুলো বের করার জন্য ডিরেক্ট ভাবে করেছে, কোনো শর্টকাট অর্থাৎ কলাম বা রোতে কোনো শর্টকাট স্টেপ ফলো করি নাই। আবার মাল্টিপ্লিকেশন গুলো করে দেখিয়েছি, এইগুলো কিন্তু স্টেপ থাকতে হবে, এই স্টেপ গুলোতে শর্টকাট আপনি করলেই আপনাদের হচ্ছে মার্কস ডিডাকশন আমি যাব। ওকে, তাহলে আমরা ফার্স্ট রুলসটা শিখে গেলাম, এবার আসি সেকেন্ড রুলস। ফার্স্ট রুলসটারই
থেকে সেকেন্ড রুলসটা আরো সোজা। সেকেন্ড রুলসটা হচ্ছে কি যদি কনস্ট্যান্ট থাকে, আমরা ডিফারেন্সিয়েশনে কি জানতাম, ধরেন আমি কনস্ট্যান্ট বোঝানোর জন্য আমি একটা 10 লিখলাম, একটা সংখ্যা দিয়ে দেখাচ্ছি। আমরা ইন্টিগ্রেশনে যেটা হতো, আচ্ছা এটার আগে এই ফর্মুলাটা না লিখে দাঁড়া, আগে এই অন্যটা দেখেনি, আমি শুধু ডিএক্স টা দেখাই। আচ্ছা, ইন্টিগ্রেশনে আমরা যে ডিফারেন্সিয়েশনে আমরা যেটা দেখতাম যে ধরেন যে সংখ্যাটা আছে, যেমন যেটা বেস লাইক এক্স, এক্স বেস, একেই ডি বাই ডি মানে ডিফারেন্সিয়েট করতে বলেছে, ডিডিএক্স করতে বলেছি, তখন দেখা যেত কি অ্যান্সার হয়ে যেত 1, তাই না? বা ধরেন ওয়াই বেসে ইকুয়েশন আছে, আবার ওয়াই কে ডিফারেন্সিয়েট করছে, অনলি ওয়াই কে ডিফারেন্সিয়েট করতে, তখন কিন্তু আমাদের অ্যান্সার 1ই আসতো। এখন এরকম আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসও দেখতে পারি, দেখা গেল যে যেই সংখ্যাটা মানে যাকে ডিফারেন্ট মানে ইন্টিগ্রেশনের সাথে শুধুমাত্র এই ডি বাই ডিএক্স এরকম একটা আসতে মানে সরি ডিএক্স এরকম, এটাকে আমার হচ্ছে কি ডিফারেন্সিয়েট করতে হতে পারে, এরকম একটা সিচুয়েশন কিন্তু আমরা ফেস করতে পারি। তো এরকম যদি হয় যে জাস্ট যে সংখ্যা সেটাকে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সিস্টেম যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে এখানে যেটা করব সেটা হচ্ছে যে এটাও মেমোরাইজেশনের মতো অনেকটা, সেক্ষেত্রে ডিরেক্টলি আপনি এক্স বসায় দিবেন। অর্থাৎ যদি ডিওয়াই কে আমরা ডিফারেন্সিয়েট করতে ইন্টিগ্রেট করতে বলতাম, আমি বারবার ডিফারেন্সিয়েট বলি কারণ ডিফারেন্সিয়েট কথাটা বেশি ইউজ করি, তো তাহলে হচ্ছে কি আমরা ডিরেক্টলি ওয়াই বসিয়ে দিতাম। বা সাপোজ ধরেন যদি ডিজেড কে আমার ইন্টিগ্রেট করতে হতো, তাহলে আমার অ্যান্সার হিসেবে ডিরেক্টলি জেড বসিয়ে দিতাম। এরকম হচ্ছে রুলসটা এখানে আসে। তো এখন আসি, আবারও বোঝাচ্ছি, তার মানে হচ্ছে কি যেই বেস হবে সেই বেসকেই যদি আমার ইন্টিগ্রেট করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার আসবে হচ্ছে অরিজিনাল বেস যে সে, অর্থাৎ এক্স। বা যদি ডিওয়াই থাকে তাহলে সেকে যদি ইন্টিগ্রেট করে অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে ওয়াই। এরকম এরকম হচ্ছে বিষয়টা। তো এরপরে হচ্ছে এখন সংখ্যা যদি থাকে তাহলে কি হবে, যেমন ধরেন আমি লিখলাম 10 ডিএক্স, এটাকে আমি মানে ইন্টিগ্রেট করছি। এখন মনে রাখবেন এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের জন্য রুলস, যদিও জানি আমরা ডিফারেন্সিয়েশনে জানতাম যে সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার হয় কি জিরো। আপনাদের কিন্তু মিড ফাইনালে ভাইবা আছে, তো আমি কিন্তু এইগুলা প্রশ্ন করব, যদি না বলতে পারেন স্যার টেন হবে অনেক না ম্যাম? সমস্যা আছে। জিরো হবে ম্যাম। আচ্ছা ঠিক আছে, সো জিরো হয় ডিফারেন্সিয়েট করতে গেলে, মানে সংখ্যাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তখন অ্যান্সারটা হয় জিরো। তাহলে ইন্টিগ্রেশনে আমাদের মনে হচ্ছে যে জিরো হবে, না স্যার ইন্টিগ্রেশনে জিরো হয় না। ইন্টিগ্রেশনে মনে রাখবেন সংখ্যাকে আমরা ইন্টিগ্রেটই করতে পারি না, অর্থাৎ সংখ্যাকে ইন্টিগ্রেশন করার কোনো সুযোগ নেই, অর্থাৎ সংখ্যাটাকে সরাই দিতে হবে। সরাই দিতে হবে কিভাবে? সো এখানে মনে রাখতে হবে যে কোনো কারণে যদি এখানে কোনো কনস্ট্যান্ট থাকে মানে সংখ্যা থাকে, এই সংখ্যাটা ইন্টিগ্রেশন সিম্বলের সামনে চলে আসবে, এটাই হচ্ছে রুলস। তাহলে এই 10টা আমার ইন্টিগ্রেশন সিম্বলের সামনে চলে আসবে। তাহলে 10টা যদি ইন্টিগ্রেশন সিম্বলের সামনে চলে আসে, এখানে বাকি থাকলো কি ডিএক্স। আবারও বোঝাই, যদি কোনো সংখ্যা থাকে অর্থাৎ কোনো কনস্ট্যান্ট নাম্বার থাকে, এটা হচ্ছে রুলস, সেই ইন্টিগ্রেশন সিম্বলের সামনে চলে আসবে। সো সেই ইন্টিগ্রেশন সিম্বলের সামনে চলে আসবে এবং তাকে এর সিস্টেমটা এটা কেন করছে, কাজ মানে সংখ্যা থাকলে সেটাকে ইন্টিগ্রেট করা যায় না, এটাই হচ্ছে আমাদের জন্য রুলস। সংখ্যাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি না, তাহলে সংখ্যা যেহেতু ইন্টিগ্রেট করতে পারি না, সে ডিফারেন্সিয়েশন সিম্বলের সামনে চলে আসবে। তো তাহলে বাকি থাকলো কি ডিএক্স, তো আমি সেটাকে লিখলাম। এখন আমরা জানি যে 10 তো 10 এর মতো বসে যাবে, ওকে চেঞ্জ করতে পারতেছি না। ডিএক্স কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাই, এক্স না? জি ম্যাম। তাহলে আমি এখানে ডিরেক্টলি এক্স বসাই দিব, দ্যাটস ইট, এটাই অ্যান্সার। আচ্ছা তুলে ফেলি, ফার্স্ট ফার্স্ট এটা তুলে ফেলবো। এটার আনসার জি তো ম্যাম হয়েছে। DX না? হ্যাঁ এটার অ্যান্সার এইটাই, 10x টাই এটার অ্যান্সার। বুঝতে পারেন নাই বিষয়টা?
10 আমরা সামনে নিয়েছি আর হচ্ছে d/dx থাকলে এখানে এক্সট্রা আসবে। হুম dx হুম হুম হ্যাঁ হুম বুঝতেছি। হুম এটা d/dx টাকে আমরা সামনে নিয়েছি আর এক্সট্রা সামনে আসলে এটা সামনে মানে এক্সট্রা যেহেতু সামনে নিলাম এটা সামনে চলে আসবে, তো ওইটাই মেইন কথা হচ্ছে এক্সট্রা গিয়ে করবে, এটা হচ্ছে রুল। হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে রুলস। আচ্ছা, এখন কথা হচ্ছে ম্যাডাম এখানে যদি একটা ফ্র্যাকশন থাকতো, ধরেন ফ্র্যাকশন দিয়ে আমার এখানে একটা কনস্ট্যান্ট দিত, ধরেন আরেকটা দেখাই, যেমন 5/8 দেওয়া dx, আপনি এখানে কি করতেন? ও আচ্ছা আমি এটা ভুল করেছি, ওখানে প্লাস সি লিখে নিয়েছি আর ওখানে প্লাস সি আসবে। তাহলে একই কাজই করতাম, যেহেতু আমরা জানি সংখ্যাকে আমরা ইন্টিগ্রেট করতে পারবো না, তাহলে 5/8 টাকে আমি সামনে নিয়ে আসতাম, দিয়ে এখানে dx লিখতাম। তারপরে আমরা জানি যে 5/8 তো কিছু হবে না, dx কে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে x প্লাস সি। আচ্ছা সিটা কখন লিখবো, এটা একটা কমন কথা থাকে। সিটা আমরা তখনই লিখবো যখন হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন সাইনটা আমার হচ্ছে গিয়ে থাকবে না, অর্থাৎ ইন্টিগ্রেশন সাইনটাকে আমি তুলে ফেলবো, তখনই হচ্ছে গিয়ে আমরা একমাত্র আপনার এই ইয়াটা ইউজ করব, এটাকে কি বলে সি সিম্বলটা ইউজ করতে, তো ইন্টিগ্রেশন উঠে দেওয়ার সাথে সাথে আমার সি চলে আসবে, এটাই হলো কথা। আচ্ছা এটা কিন্তু অ্যান্সার এখানে। ওকে, এরপরে আমরা পরের ম্যাথসটাতে যাই। পরের ম্যাথসটাতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে একটা কোএফিসিয়েন্ট চলে আসবে। আচ্ছা তার আগে একটু বুঝাই নি, এক্স তো আমার বেজ আমরা বুঝি, এর উপরে এন থাকাটাকে আমরা বুঝি পাওয়ার, এক্স এর উপর পাওয়ার এন। আর আমরা এ সিম্বলটা সবসময় ইউজ করি হচ্ছে কি কোএফিসিয়েন্ট বোঝাতে, যে বেজের সামনে একটা সহগ মানে একটা নাম্বার আছে এটা বোঝাতে আমরা সাধারণত এ সিম্বলটা ইউজ করে থাকি। তো এটাকে একটা লাইনে লেখার জন্য আমরা এইভাবে লিখতাম যে এ এক্স টু দি পাওয়ার এন। তাহলে আবারও বলছি এখানে এটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট, এক্সটা হচ্ছে বেজ আর এনটা হচ্ছে পাওয়ার, সহগ এটা হচ্ছে বেজ আর এটা পাওয়ার। যেমন এটাকে যদি আমি দেখাতে যাই তাহলে সংখ্যা দিয়ে যদি লেখাই, তাহলে আমি লিখলাম 10x টু দি পাওয়ার 10। মজার বিষয় হচ্ছে এখানে এই সামনের যে 10টা দেখতে পাচ্ছি বেজের এই সংখ্যাটা, এটাই হচ্ছে আমার সেই কোএফিসিয়েন্ট, আর এই এক্স এর উপরে যে ছোট করে আমি আর একটা 10 লিখলাম এটা হচ্ছে এই 10x এর কি পাওয়ার। ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এই ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে কি ইন্টিগ্রেশন করব এখন হচ্ছে সেটা দেখি। তো একইভাবে এটার ইন্টিগ্রেশন করতে গেলে ইন্টিগ্রাল সাইন আসবে, দেন পরবর্তীতে ডিএক্স বসাবো। তো এটা খুব সোজা, এটাকে ভেঙে লেখা যেত, আমি ভেঙে না লিখে একদম বলে দিই। একটু আগে আমরা কি জানলাম যে কনস্ট্যান্ট যদি থাকে তাহলে ওকে কি আমি ইন্টিগ্রেট করতে পারি? না ম্যাম, ওকে সামনে দিন। ইন্টিগ্রেট করতে পারবো না, ওকে সামনে দিতে হবে। তাহলে যদি এটাকে অর্থাৎ কনস্ট্যান্টটাকে আমি সামনে নিয়ে আসলাম কোএফিসিয়েন্টটাকে, তাহলে বাকি অংশকে এক্স টু দি পাওয়ার এন এর মতোই না? ইয়েস ম্যাম। তাহলে ওই সূত্রটাই বসাই দেবো। তাহলে ওই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে বেস বসবে, বেসের x to উপরে the পাওয়ার power n প্লাস plus 1 n প্লাস 1 ডিভাইডেড বাই পাওয়ার প্লাস divided by n plus 1 1. প্লাস সি। সিটা আমরা যেহেতু ইন্টিগ্রেশন সিম্বলটা উঠিয়ে ফেলেছি, সো এখানে সিটা চলে আসছে। আচ্ছা আমরা একটা ম্যাথস করে দেখি, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। যেমন আমি ধরেন একটা ম্যাথস করলাম, সেখানে এরকম ছিল যে আমি বললাম যে 3x টু দি পাওয়ার -3, এটাকে হচ্ছে গিয়ে আপনার ইন্টিগ্রেট করতে বলছে। সো 3x টু দি পাওয়ার -3 এটাকে ইন্টিগ্রেট করতে বললো। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 3x টু দি পাওয়ার 3 এটাকে ইন্টিগ্রেট করতে বললো। তাহলে এখানে যেটা হচ্ছে যে আমার সূত্র অনুযায়ী এখানে যিনি কোএফিসিয়েন্ট ছিল তিনি সামনে চলে আসবে, ওনাকে আমি ইন্টিগ্রেট করতে পারবো না। তারপরে যে বেস ছিল আমি সেটাকে ওইভাবে একটু ভেঙেই করছি যাতে আপনারা বুঝতে পারেন, এভাবে করলাম। তাহলে পরের অংশটা, এখন এই অংশটা কি হলো যে বেস এন্ড বেসের উপরে পাওয়ার আছে, এরকম লাগছে না দেখতে অনেকটা? তাহলে তাই যদি হয় তাহলে আমি কি করলাম, পাওয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পাওয়ার প্লাস 1। যেহেতু আমি ইন্টিগ্রেশন সিম্বলটা তুলে ফেলেছি তাহলে আমি এখানে এখন কি লিখতে পারবো, প্লাস সি।
তাহলে ফাইনালি আমি এখন যখন এটাকে করতে যাচ্ছি, আমরা এখানে দেখলাম হচ্ছে সামনে তো 3 আছে, এখানে এক্স টু দি পাওয়ার পেলাম হচ্ছে -2, নিচেও পেলাম হচ্ছে ডিভাইডেড বাই -2 প্লাস সি। যা এখন এখানে কথা আছে, যদি এখানে কাটাকাটি যেত আমি কাটাকাটি দিয়ে দিতাম। এখন যদি আপনার মনে হয় যে এই ডিনোমিনেটর অংশটাকে সামনে নিয়ে আসবেন, তাও আপনি করতে পারেন, অথবা যদি এইভাবেই রেখে দেন তাও করতে পারেন। আমি এখানে মার্কস কাটবো না, তো তারপরও আমি একটা স্টেপ এখানে বাড়াই, সেটাই আমি একটু করে দেখাচ্ছি। পরের লাইনটা আমি আসলে এইভাবে লিখতাম আমি যদি স্টুডেন্ট হতাম। তো সেটা হচ্ছে এরকম, এই -2টাকে যেহেতু সামনে নিয়ে আসতাম, এটা এরকম দেখা যেত যে -3/2 into x to the power -2 প্লাস সি। আমি জাস্ট যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে যে পাওয়ার যিনি ছিলেন, ওই যে ডিনোমিনেটরে যে অংশটা যেটা ছিল সেটাকে আমি জাস্ট সামনে নিয়ে আসছি। সরি, এতটুকু কাজ করেছে, আর কিন্তু কিছু করি নাই এখানে। আবারও বলছি, আমি যেখানে যেটা করেছি, ডিনোমিনেটরে যে অংশটা আমার ছিল সেই ডিনোমিনেটরের অংশটাকে আমি সামনে নিয়ে আসলাম। সো এটা ছিল হচ্ছে 1 ডিভাইডেড বাই -2, ওটাকে সামনে নিয়ে আসলে যে 3 এর সাথে যেহেতু কাটাকাটি গেল না, তো এখানে হচ্ছে 1 সরি, এটা 1 ডিভাইডেড বাই নেগেটিভ, মানে 3/2 হয়ে গেল নেগেটিভ, দেন এক্স টু দি পাওয়ার -2 প্লাস সি, এভাবে আসলো। আচ্ছা, আর একটা আমরা ম্যাথস করি, তাহলে এটা একটু ক্লিয়ার হবে। আমি এটাকে ক্লিন করব না আর একটু সময় দিই, তুলে ফেলেন। ম্যাম লাস্টের স্টেপটা যদি না করি তাহলে কি হবে ম্যাম? হ্যাঁ, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। মানে এই জন্য আমি মার্কসও ডিডাক্ট করবো না ইভেন। ওকে ম্যাম। মানে অনেক সময় তো আমাদের এটা কোয়ারিজ থাকে যে ম্যাডাম মার্কস কেটে দিবে কিনা, না এই জায়গায় আমি আসলে মার্কস কাটবো না। এখানে মার্কস কাটবো না, এখানে হচ্ছে গিয়ে এটা এরকমই থাকবে। কিন্তু যদি করেন তাহলে বেটার, আর যদি না করেন তাহলে তো কিছু করার নাই। ওকে, তো এরপরে হচ্ছে আরো কয়েকটা করি যেখানে আমরা শুধু কাটাকাটি দেখতে পাবো, তাহলে আপনাদের জন্য ইজিলি হবে বুঝতে। তো এটা আমি ক্লিয়ার করে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে ধরেন আমি একটা ইকুয়েশন লিখলাম, ধরেন এখানে ছিল হচ্ছে 3, সরি, এখানে এক্স এর পাওয়ার নিলাম হচ্ছে গিয়ে সাপোজ 2/3 এরকম নিলাম, ঠিক আছে, ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করতে বললাম। তো তাহলে আমাদের কথা অনুযায়ী কি হবে, যে প্রথমে যে কোএফিসিয়েন্ট ছিল তিনি সামনে চলে আসবে, দেন বেস যিনি ছিল সেটা বসবে। ও, তাও তো হচ্ছে কাটাকাটি যায় না। আচ্ছা, এটাকে 2/3 না লিখে এটাকে 3/2 নিব, তাহলে মনে হয় কাটাকাটি যাবে। 3/2 নিলাম, হ্যাঁ। সো 3/2 নিলাম, দেন ডিএক্স যেটা ছিল সেরকমই থাক। পরবর্তীতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই অংশটা হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলার মতো। সো আমার কি হবে, যে বেস বসবে দেন পাওয়ার প্লাস 1, সেভাবে আমরা বসাবো। তো আমরা বেসটাকে বসালাম, দেন পাওয়ার প্লাস 1, দ্যাট ইজ 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই পাওয়ার প্লাস 1, 3/2 প্লাস 1। দেন আমরা যেহেতু ইন্টিগ্রেশন সিম্বলটা উঠিয়ে ফেলেছি, এখানে আমরা প্লাস সি আনতে পারবো। তো 3/2 প্লাস 1 যদি আমরা করি, মজার বিষয় হচ্ছে গিয়ে এখানে এটা আসে হচ্ছে 5/2, এরকম 5/2 চলে আসলো। আমি এটা লসাগু করেছি। মেইন কথা হচ্ছে গিয়ে উপরের এই যে পাওয়ার প্লাস 1 এর জায়গায় লসাগু করেছে, নিচেও পাওয়ার প্লাস 1 এর জায়গায় লসাগু করেছে, আলাদা করে লসাগু করে এটার অ্যান্সার পেয়েছি 5/2, দেন প্লাস সি। এখন যেটা হলো, এই যে ডিনোমিনেটরে যে অংশটা দেখতে পাচ্ছি, এটা কি হবে, এটা ঘুরে সামনে চলে আসবে। কিন্তু যেহেতু আমরা জানি ফ্র্যাকশনে কোনো ডিনোমিনেটরে যদি আমি আবার সেখানেও একটা ভগ্নাংশ পাই, সেটাকে আমরা রাখতে পারবো না। ওটাকে সামনে নিয়ে আসলাম, সামনে নিয়ে সেটা হয়ে গেল হচ্ছে গিয়ে 2/5, দেন আচ্ছা এটা কিন্তু উল্টে যায় তখন, এটাও বলে নি। 5/2 তো যেটা ছিল সেটা ছিল প্লাস সি। তো এখানে কি কাটাকাটি যাচ্ছে?
এখানে কিন্তু কোথাও কাটাকাটি যাচ্ছে না। আমরা জানি যে যদি কোনো দুটো ফ্র্যাকশন থাকে, ফ্র্যাকশন বা দুটো সংখ্যাকে যদি গুণ করতে হয়, যদি সেখানে ফ্র্যাকশন থাকে এবং সেখানে যদি কাটাকাটি না যায়, তখন হচ্ছে কি আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা সেক্ষেত্রে পাশাপাশি মাল্টিপ্লাই করতে হয় এরকম, অর্থাৎ লবের সাথে লব, হরের সাথে হর। তো এখানে দুটো লব কি 3 আর 2, এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে 3 দুগুণা 6। সো সরি পেজটা চলে গিয়েছিল। সো 3 কে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসবে হচ্ছে 6 ডিভাইডেড বাই 5 ইন্টু x টু দি পাওয়ার 5 বাই 2 প্লাস c। আচ্ছা, এটা কি বুঝেছেন? না বুঝলে আমি আরেকবার বুঝি। জি ম্যাম, বুঝছি। আচ্ছা, তারপর আরেকবার একটু এক্সপ্লেন করি যাতে যারা একটু কম বুঝলো যাতে বুঝে নিতে পারে। সেটা হচ্ছে এখানে আমার একটা ফ্র্যাকশনাল পাওয়ার ছিল আর এমনি তো কোএফিসিয়েন্ট ছিল, সো কোএফিসিয়েন্টটাকে আমি সামনে নিয়ে আসলাম। দেন আমরা আমাদের সূত্র অনুযায়ী বেসটাকে বসালাম, দেন পাওয়ার প্লাস 1 এভাবে বসাই দিলাম, ডিভাইডেড বাই পাওয়ার প্লাস 1। যেহেতু আমি ইন্টিগ্রেশন সিম্বলটা উঠিয়ে ফেললাম এজন্য আমি এখানে প্লাস সি ব্যবহার করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে যে কোএফিসিয়েন্ট যেটা কিন্তু সামনে অ্যাজ ইট ইজ বসেই থাকবে, এই ফ্র্যাকশনের সাথে 1 যোগ করলে এখানে আমাকে লসাগু করতে হয়, সো সেটার অ্যান্সার আসে হচ্ছে 5/2 ডিভাইডেড বাই একইভাবে এটার অ্যান্সার এখানে আসবে 5/2 প্লাস সি। এভাবে দিলাম, দেওয়ার পরে হচ্ছে কি এই যে ফ্র্যাকশনের যে ডিনোমিনেটর যে অংশটা এটা এখানে উল্টে গেল, কারণ হচ্ছে গিয়ে তখন সেখানে আসলে হচ্ছে কি 2/5 এরকম হলো, উল্টায় 2/5 হলো, দেন এক্স টু দি পাওয়ার 5/2 এরকম আসলো, দেন প্লাস সি। দেন আমরা এখানে আমি এখানে চাচ্ছিলাম এটা কাটাকাটি যাক, কিন্তু এখানে কাটাকাটি গেল না। কাটাকাটি যখন গেল না তখন সেটা হচ্ছে কি তাহলে কাটাকাটি যদি না যায় ফ্র্যাকশনে, মানে দুটো ফ্র্যাকশনকে যদি মাল্টিপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমরা পাশাপাশি গুণ করতে হয়, মানে লবের সাথে লব গুণ যায়, হরের সাথে হর গুণ যায়, এরকম হয়। তখন আমরা পাশাপাশি গুণ করলাম এবং সেখান থেকে আমরা পেলাম হচ্ছে গিয়ে আপনার 3 দুগুণ 6, 6/5 into x to the power 5/2 plus c. This is the final answer. So I hope আপনারা এটা তুলে নিয়েছেন। আমরা এখন আমাদের আরেকটা সূত্রে যাব। এটা হচ্ছে এই সূত্রটার নাম আমরা বলি e to the power x। ডিফারেন্সিয়েশনে কি হতো, e to the power x কে ডিফারেন্সিয়েট করলে e to the power x ই আসতো, এখানেও একই জিনিসই হবে। e to the power x কে ইন্টিগ্রেট করলে e to the power x আসবে, শুধুমাত্র যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া নেই আমরা এখানে প্লাস সি বসাই দেব। দ্যাটস ইট। ওকে, দেন আপনারা বললেন তাহলে ম্যাডাম এ টু দি পাওয়ার এক্স আসবে না। হ্যাঁ, অনেকেই এ টু দি পাওয়ার এক্স জিনিসটা বোঝেন না, এই জন্য আবার এক্সপ্লেন করছি। একটু আগে আমরা এটাকে কি হিসাবে ইউজ করছিলাম, কোএফিসিয়েন্ট না? তো নর্মালি এক্ষেত্রে দেখা যাবে কি যে সংখ্যাটাকে আমরা ইউজ করি সেই সংখ্যাটা আমার এখানে বেজ আকারে দেখা দিবে, আর যিনি বেজ থাকেন তিনি হচ্ছেন কি পাওয়ার হয়ে দেখা দেয়। তখন আমরা সাধারণত এই ধরনের ইকুয়েশনকে আপনার বইয়ে, যেটা আপনার সাথে আমি যে পিডিএফটা শেয়ার করব আজকে, সেখানেও দেখবেন যে এরকম এ টু দি পাওয়ার এক্স হিসেবে লেখে, এটাকে তখন আমরা এ টু দি পাওয়ার এক্স বলি। সে ফর এক্সাম্পল নর্মালি আমরা কিন্তু দেখবো হচ্ছে এক্স টু দি পাওয়ার 10 এরকমই দেখার কথা, যে এক্স আমার বেস আর 10 হচ্ছে পাওয়ার, কিন্তু এখানে আমরা দেখতে পাবো হচ্ছে উল্টো হয়ে যাবে, অর্থাৎ আমরা এখানে সংখ্যাটা দেখবো হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার এক্স এরকম যদি থাকে, অর্থাৎ উল্টো উল্টো, যাকে পাওয়ার হওয়ার কথা সেই পাওয়ার না হয়ে সে বেস হয়ে গেল, আর যার বেস হওয়ার কথা সে বেস না হয়ে সে পাওয়ার হয়ে গেল। এরকম যখন হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো তখন সেটাকে আমরা হচ্ছে গিয়ে সাধারণত এ টু দি পাওয়ার এক্স, এই যে মানে সিম্বলটাকে আমরা এরকম বলি যে এ টু দি পাওয়ার এক্স, আমি সেটা হচ্ছে গিয়ে এখানে এটা দেখাই। তো এবার আসি তাহলে এ টু দি পাওয়ার এক্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ইন্টিগ্রেট করব
সিম্বল মানে ফর্মুলাটা কি হবে সেটা দেখি। a টু দি পাওয়ার x এর ক্ষেত্রে বলে দিচ্ছি এই ফর্মুলাটা মেমোরাইজ করতে হবে। আগের কোনো ফর্মুলা হয়তো আমাদের মেমোরাইজ করার দরকার নাই, কিন্তু এই ফর্মুলাটা আমরা মেমোরাইজ করব। ক্লিয়ার করে দিই, একটু সুন্দর করে দেখি। a টু দি পাওয়ার x যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার ইন্টিগ্রেশনের ফর্মুলাটা হবে হচ্ছে, এটা মেমোরাইজ। প্রথমে আমরা 1 ডিভাইডেড বাই লগ অফ ই নিব, আগের মতনই যেটা লগ বেস ই যেটা আমরা বলছিলাম, 1 ডিভাইডেড বাই লগ অফ ই, লগ বেসড ই বলছি। তারপরে আমি এ বসাবো। আমি এটা ভেঙে একবার করে দেখাবো, তাহলে আপনারা বুঝবেন। অর্থাৎ যে বেসটা এখানে থাকবে তাকে বসাবো, দেন অ্যাজ ইট ইজ যে ইকুয়েশনটা ছিল a টু দি পাওয়ার x তাকে একটা গুণ করে দেখাতে হবে। আচ্ছা, তাহলে ফর্মুলাটা কি হবে যে a টু দি পাওয়ার x যদি থাকে সেক্ষেত্রে তাকে ইন্টিগ্রেট করতে হলে 1 ডিভাইডেড বাই লগ বেস ডি, এটা আমাকে বসাতেই হবে মেমোরাইজেশন থেকে। তারপরে শুধুমাত্র এটা, অর্থাৎ এখানে যে যিনি অরিজিনাল বেস আছেন তাকে বসাবো, দেন ইনটু এখানে যে ফর্মুলাটা আছে অর্থাৎ a টু দি পাওয়ার x যা ছিল অ্যাজ ইট ইজ তাকে বসাই দিব। যেমন একটু আগে আমি 10x লিখলাম, মানে 10 টু দি পাওয়ার x এটা লিখলাম। তো এটাকে আমি ইন্টিগ্রেট করে একটু দেখাচ্ছি যে এটাকে যদি আমি এইভাবে ইন্টিগ্রেট করতাম তাহলে কি হতো। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানেও কিন্তু প্লাস সি আসবে। আচ্ছা, এটাকে যদি ইন্টিগ্রেট করতাম তাহলে কি হবে। তাহলে আমার সূত্র কি বলছে, বলছে যে 1 ডিভাইডেড বাই আগে হইতে হবে, তাহলে 1 দিলাম, লগ বেস ই এটা বসাইতেই হবে, তো লগ বেস ই বসাই দিলাম। বসানোর পর বললো এ, এ মানে কি এখানে যিনি বেস তাকে বসাইতে হবে, তাহলে এখানে আমার বেস কে 10 তাকে বসালাম। তারপরে বললো যে এক্স, এ টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এ টু যা ছিল অ্যাজ ইট ইজ সেই জিনিসটাকে বসাতে। তাহলে এখানে যা ছিল কে 10x ছিল, সেটাকে বসাই দিতে হবে, দেন আমার ম্যাথ হয়ে গেল প্লাস সি। আপনি বললেন ম্যাডাম এক লাইনে তো ম্যাথ চলে আসলো। হ্যাঁ, এক লাইনেই অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, ম্যাথসটা তুলতে তুলতে আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। জাওয়াদ হোসেন আছেন? জাওয়াদ ক্লাসে আছেন? আমি যাদের নাম কল করবো শুধু তাদেরটা বললে হয়, বাকিদেরটা অটো দিয়ে দিচ্ছি এই জন্যই। মেহেদি হাসান হিমেল। জি ম্যাম। Okay. রাজিয়া আক্তার ইতি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস। ইয়েস ম্যাম। আব্দুল্লাহ আল মামুন। মাহবুবা তাবাসসুম। প্রেজেন্ট ম্যাম। আবরার জারিফ আপন। ম্যাম। জিদান, জিদানকে তো পেয়েছি, দেখেছি ক্লাসে। আফিয়া হাফিজ। ইয়েস ম্যাম। আফিয়া একটু ক্লাস মনে হয় কম করেন, তাই না? ম্যাম আমার বাসায় একটু প্রবলেম ছিল কয়দিন আগে। আচ্ছা, ঠিক আছে। ম্যাম আমি আমার যাদের মানে রোল কল করবো না তাদের হচ্ছে মানে ওয়ারিড হওয়ার কিছু না, তাদের অ্যাটেন্ডেন্স অলরেডি দিয়ে দিচ্ছি, কারণ পার্টিসিপেন্ট লিস্টেও তো আপনাকে দেখা যাচ্ছে যেভাবে আমি নর্মালি দেই, ওই জন্য। আচ্ছা, সাইফুল ইসলাম ফাহিম। ইয়েস ম্যাম। সোহান আলী। আচ্ছা, সোহান আলীও তো আছে, দিয়ে ইয়েস দিয়েছি। ম্যাম, হ্যাঁ আছি ম্যাম। ইশরাত জাহান জান্নাত সাথী। ইশরাত জান্নাত সাথী। ইশরাত জান্নাত সাথী। মোহাম্মদ আমিনুল ইসলাম, আচ্ছা, উনিও আছেন। ইয়েস ম্যাম। সাইয়েদ মোহাম্মদ হোসেন বাপ্পি। মোহাম্মদ সাকিব। আকিব মুরাদ। জি ম্যাম আছে। সাবিরা খানম। ইয়েস ম্যাম আছি। সুলতানা আক্তার, উনি তো আছেন, দিয়ে দিয়েছি। মিরাজুল ইসলাম রাফি। ইয়েস ম্যাম। আরিফুল ইসলাম। আচ্ছা, জান্নাতুল মাওয়া পেয়ে গেছেন, কজ আপনার অ্যাটেন্ডেন্স আমি দেখেছি। সাইয়েদ সাজ্জাদ হোসেন জুনায়েদ আছেন না? ইয়েস ম্যাম আছে ম্যাম। দিয়েছি। আবু বকর সিদ্দিক আছেন। ইয়েস ম্যাম। জয়ন্তী বাসার জয়া। ইয়েস ম্যাম। আশিকুর রহমান। ইয়েস ম্যাম। অন্তর। অন্তর আসছে ক্লাসে? ওর মাইকটা নষ্ট, ও আছে প্রেজেন্ট। নাজমুন নাহার নীলা। প্রেজেন্ট ম্যাম।
সাজিদ হাসান রাহাত, আইরিন আক্তার রিয়া, প্রেজেন্ট ম্যাম। অমরাবতী নূর চৌধুরী, প্রেজেন্ট ম্যাম। সৌমিক ঘোষ, ম্যাম সৌমিক ঘোষ মানে প্রেজেন্ট ছিল। হ্যাঁ সৌমিক তো ছিল। মাহি মাহমুদ, মাহি মাহমুদ, আচ্ছা absent। তালহা রহমান, মাসুদ বিন আমিন, Yes, ma'am. শাওন। Yes, ma'am. ওকে ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আমাদের ফর্মুলা, যে ফর্মুলা গুলো ব্যবহার করে আমরা হচ্ছে কি ইন্টিগ্রাল ক্যালকুলাস করবো। আপনি বলেন ম্যাথ ফর্মুলা হয়ে গেছে, হ্যাঁ এই কয়টা ফর্মুলা থেকে আমরা আসলে ইন্টিগ্রেশন করব। সো ম্যাম মিস্টার জান্নাত সাথে আমার নেটে একটু প্রবলেম ছিল। আচ্ছা দিয়ে দিয়েছে ম্যাডাম। ওকে সো এখন এই কয়টা করে আমরা আসলে ইন্টিগ্রেশনে যাব, অর্থাৎ এখানে যেটাকে বলা যায় যে আমাদের হচ্ছে এখানে কোনো ইয়া নাই, মানে ওটাকে কি বলে, মানে ওয়ারিড হওয়ার কিছু নেই যে মাত্র এই 5টা ফর্মুলা ধরে আমরা কাজ করছি, এভাবে কি হবে কিনা এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। এভাবেই হচ্ছে গিয়ে আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলবো, এটাই বলছি যে এইভাবে আমাদের হচ্ছে গিয়ে আসবে, সেটাই বললাম যে এইভাবে আমাদের হবে। ওকে, তো এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে গিয়ে যে ইকুয়েশন বেসে দেখবো, যে এটা দিয়ে আজকে শেষ করব। আর যদি আমরা ফাইনালের আগে আর একটা ক্লাস পাই তখন হচ্ছে গিয়ে আর একটা দেখাবো। তো যদি এমন হয় যে এটা একটু ক্লিয়ার করে দিই, সাপোজ আমার একটা ইকুয়েশন দেওয়া আছে, ছোট্ট একটা ইকুয়েশন লিখি, যেমন ধরেন এরকম একটা ইকুয়েশন আছে 3x স্কোয়ার প্লাস 2x dx, এটাকে ইন্টিগ্রেট করতে বললো। মানে আমি ফাইনালের আগে যদি আরেকটা ক্লাস পাই সেক্ষেত্রে হয়তো আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দেখাবো, সেটা বলতে চাচ্ছিলাম। এইভাবে ইন্টিগ্রেট করতে বললো। এখন একটা ইকুয়েশন যদি থাকে সেক্ষেত্রে ইন্টিগ্রেট কিভাবে করতে হবে সেটা দেখে আজকে শেষ করবো। তো মনে রাখতে হবে এই ক্ষেত্রে আমাকে ওই একই কথা ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ আমরা যেমন ইকুয়েশন লং ইকুয়েশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনও যেটা করতাম যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, ইন্টিগ্রেশনও যদি লং ইকুয়েশন থাকে একই জিনিস মাথায় আমরা রাখবো যে ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন করতে যে আমরা কি করব, প্রত্যেকটাকে আমরা হচ্ছে গিয়ে আলাদা করে ইন্টিগ্রেশন সিম্বলটা সাথে নিয়ে আসবো, অর্থাৎ প্রত্যেকটা যে ভ্যারিয়েবল থাকবে তাদের সাথে এই ইন্টিগ্রেশন সিম্বল অর্থাৎ এই ওয়েভের মতো এই সিম্বলটা আর ডিএক্সটা লিখবো। যেমন 3x স্কোয়ার এটাকেও নিলাম, এর সাথে ডিএক্স আনলাম, প্লাস আবার ইন্টিগ্রেশন সিম্বল নিলাম, এখানে মাঝখানে প্লাস ছিল বলে এখানে আমি প্লাস সাইন নিলাম, 2x dx নিলাম, লিখলাম। তারপরে তারপরে জাস্ট ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেট করার জন্য আমরা যা যা কাজ করতাম সেটাই করতাম। যেমন এই যে 3x স্কোয়ার কে এখানে 3টা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট, সো উনি সামনে চলে আসলো, দেন এখানে থাকলো x স্কোয়ার dx, প্লাস এখানে 2টাও ছিল কোএফিসিয়েন্ট, উনিও সামনে চলে আসলো, তাহলে ইন্টিগ্রেশন সিম্বল হলো, দেন হলো x dx আমি লিখলাম। দেন হচ্ছে গিয়ে আমি এক্স স্কোয়ারটাকে আমি ভেঙে কি লিখতে পারি, যেহেতু বেজ আছে, বেজের উপরটা পাওয়ার আছে, তাহলে আমার ফার্স্ট ফর্মুলাতে যাচ্ছে, তাহলে পাওয়ার প্লাস 1, সো হুইচ মিন্স 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 এইভাবে যাবে। ঠিক একইভাবে এখানেও আসবে হচ্ছে গিয়ে এক্স। এখন এখানে আসি যে এখানে আমরা অনেকেই ভাবতে পারি যে এখানে শুধু এক্স আছে, এখানে মানে অ্যান্সার 1 হবে না, এক্স এর উপরে কিন্তু একটা পাওয়ার আছে which is 1, তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, মানে কোনো কিছু যদি ইন্ডিভিজুয়ালি থাকে তাহলে তো সেটাকে আমরা ধরে নিই যে সেটার উপর একটা পাওয়ার থাকে, তো সেটা হিসেবে লিখছি 1 প্লাস 1, দেন আমরা কি দিলাম প্লাস সি। এতটুকু করার পরে আমরা জাস্ট যেটা করবো যে আমরা আমাদের ফাইনাল অ্যান্সারে চলে আসবো। তাহলে এখানে আসবে হচ্ছে 3, এই যে এখানে কাটাকাটি যাবে, বাহ মজা তো।
খেয়াল করি নাই। এখানেও কাটাকাটি যাবে। আচ্ছা 2 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি। এখানে আমরা অ্যান্সার শেষ করে দিতে পারতাম, কিন্তু ওই যে আমি বললাম যে আমি যেটা বারবার চাচ্ছিলাম যে একটা কাটাকাটি করে দেখাতে পারলে আমার জন্য ভালো হতো। সো ফাইনালি আমি একটা কাটাকাটির অংশ পেয়েছি। এখানে হচ্ছে গিয়ে আমার কাটাকাটি যাবে, অর্থাৎ এখানে আমরা চাইলেই হচ্ছে কাটাকাটি দিতে পারবো। তো সে কাটাকাটিটা করে দেখাই। তো এখানে কি 3 3 কাটা চলে যাচ্ছে না? জি ম্যাম, এক্স কিউব জি ম্যাম। থাকে। মানে 3 3 কাটা চলে যাচ্ছে না? জি ম্যাম। আবার 2 2 কাটা চলে যাচ্ছে না? জি ম্যাম। তা যেটা যেটা কাটা চলে যাবে সেটা কাটাকাটি করতে পারবো। ওই জন্যই বলছিলাম যে কাটাকাটি যদি যায় আমরা কিন্তু কাটাকাটি করতে পারবো। তো কাটাকাটি চলে গেল, তাহলে এখানে কি হলো? এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, এটাই অ্যান্সার। আচ্ছা, আমি অলরেডি আপনাদের গুগল ক্লাসরুমে হচ্ছে গিয়ে ইয়াটা অ্যাড করে দিয়েছি। এটাকে কি বলা যায়? আপনাদের যে এটা যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি, আপলোড করে দিয়েছি, পেয়ে যাবেন। এটা হচ্ছে চ্যাপ্টার 19। আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, করেন। যদি ম্যাম এরকম হয় 8/x বা 5/x, হুম। এরকম যদি হয় তাহলে ম্যাম কিভাবে ডিফারেন্সিয়েট করব? আচ্ছা, ভালো একটা কোশ্চেন করেছেন। এটা হচ্ছে আরেকটা লং ইকুয়েশনের সময় আমাকে দেখাতে হতো, কিন্তু যেহেতু কোশ্চেন করে ফেলেছেন আমি অলরেডি অ্যান্সারটা দিয়ে দিই। যেটা কি সবাই তুলেছেন? জি ম্যাম, তো হয়েছে ম্যাম। আচ্ছা, আপনাদের অলরেডি দেখেন গুগল, আপনার কাছে নোটিফিকেশন চলে যাওয়ার কথা, গুগল ক্লাসরুমে আমি হচ্ছে বইটা আপলোড করে দিয়েছি। এটা একটা কমন রুলস আছে, এটা হচ্ছে মেমোরাইজেশনের মতোই, যারা আগে করে আসছেন তারা হয়তো জানেন। কোনো কারণে যদি 1/x থাকে ইন্টিগ্রেশনে, 1/x যদি হয় ইন্টিগ্রেট করতে হয়, তাহলে এটা চোখ বুঝে আমরা কি শুধুমাত্র 1/x এর ক্ষেত্রে কোনোভাবে যদি হয় তাহলে সেটাকে আমরা log x লিখবো, আনসারটা আসবে log x। সো এই সাবিকের কথা অনুযায়ী আসে, যদি এরকম হতো যে ম্যাডাম এটা যদি 5/x হয়, এটাকে আমরা ইন্টিগ্রেট করতে বলেছেন, এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটা কিভাবে করব? সো এটাকে যদি একটু ভেঙে লিখি, আমি এখন ইন্টিগ্রেট করছি না, তাহলে এটা কি দেখতে অনেকটা এরকম হবে না যে 5 ইন্টু 1/x? বুঝতে পারছি? দেখতে অনেকটা এরকম মনে হয় না যে 5 ইন্টু 1/x? সো এই 5 ইন্টু 1/x, তারপর 5টা কি? তাহলে আমাদের কথা অনুযায়ী 5 হচ্ছে আমার কোএফিসিয়েন্ট, তাহলে কোএফিসিয়েন্টের সামনে চলে আসলো, আর এখানে বাকি থাকলো হচ্ছে কি 1/x dx। তাহলে 5 সামনে চলে আসলো, 1/x এর এগেনস্টে আমরা কি লিখবো? log x। দেন আমি কি দিলাম? প্লাস সি। দ্যাটস দ্য অ্যান্সার। সো মেইন কথা হচ্ছে কোনো কারণে শুধুমাত্র এটা যদি এক্স স্কোয়ার হতো তাহলে আমরা এইভাবে যেতাম না, শুধুমাত্র যদি 1/x আসে, আবারও বলছি শুধুমাত্র যদি 1/x আসে তখন সেটার এগেনস্টে আমরা log x লিখবো। শুধুমাত্র 1/x আসলে সেখানে হচ্ছে গিয়ে log x লিখবো, এটাই হচ্ছে কথা। ম্যাম এখানে কি log ex হবে নাকি শুধু x হবে এখানে? বুঝি নেই। মানে 5 log, তারপর কি ম্যাম ex হবে নাকি শুধু x? এক্স, আমি কথাই বুঝতে পারতেছি না। টা হবে না, ম্যাম ওই শুধু যে এক্স হবে, EX লিখছেন যে ওইটা বলতেছে। মানে, মানে 5 log x প্লাস সি, হ্যাঁ, এটা লিখেছি। মানে log এর পর কি ex কি হতে পারে কিনা সেটা কথা। ও আমি আচ্ছা, জানি একটা ম্যাথে লিখেছিলেন না, লগ ই। ও আচ্ছা, লগ অফ ই, লগ বেস ই হতে পারে কিনা কখনো? না, লগ জি, বেসড ইটা একমাত্র যে 10 টু দি পাওয়ার এক্স, মানে a টু দি পাওয়ার এক্স টাইপের কিছু হলে লগ বেসড ই আসবে, এছাড়া আসবে না। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, সো আজকে আমি যেটা করব, আপনাদের হচ্ছে গিয়ে দেখবেন যে কিছু কি জানি বলে, আপনাদের অলরেডি ফাইল আপলোড করে দিয়েছি মানে এই চ্যাপ্টারটায়, এবং আমি আরেকটা কাজ যেটা করব সেটা হচ্ছে যে কিছু ইনফরমেশন প্রোভাইড করব। মানে লাস্ট সেমিস্টারে আমার এই ইন্টিগ্রেশন ক্যালকুলাসের ক্লাস না, 2টা ক্লাস আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা আপনারা দেখে নেবেন, এটাতে আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে।
আর হচ্ছে গিয়ে আজকের ক্লাস থেকে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট কি আসবে সেটাই। আজকের ক্লাসে আমি যা করালাম তাই, অর্থাৎ চ্যাপ্টার 19 টাইটেল দিবেন, দেওয়ার পরে হচ্ছে এই যে 5টা ফর্মুলা করে এবং প্রত্যেকটা ফর্মুলা ধরেই দেখেন 2-3টা করে ম্যাথস করিয়েছি, তাই না? আমরা যদিও বুঝতে পারছি না, কিন্তু প্রত্যেকটা ফর্মুলারই দেখবেন যে 2-3টা করে ম্যাথস করা আছে। তো প্রত্যেকটা ফর্মুলা লিখবো এবং ওর রিলেভেন্ট যে ম্যাথস গুলো আছে সেটা আমরা হচ্ছে গিয়ে সলভ করব। এবং বইয়ে যেটা হবে যে আমি একটু বলেই দিই বইয়ের কোন জায়গাগুলো আমরা দেখবো। বইয়ের মাত্র প্রথম 2টা পেজের ম্যাথ করলে আমাদের জন্য হয়ে যাবে। আমরা যেগুলা শিখলাম এটুকুই আপনাদের শেখাবো আমি। সেটা হচ্ছে কি এক্সাম্পল 1 এ দেখবেন, এক্সাম্পল 1টা আমরা দেখবো, এটা আমার কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আনা দরকার নাই। এন্ড এক্সাম্পল 1 দেখবো, এরপরে হচ্ছে কি আমরা এক্সাম্পল 2টা কোথায় গেল, এক্সাম্পল 1টাই দেখবো। এক্সাম্পল 1 এ বেশ কিছু ম্যাথস দেওয়া আছে ছোট ছোট, এগুলো আমরা হচ্ছে গিয়ে দেখবো। এছাড়া হচ্ছে গিয়ে এক্সাম্পল 15টা আমরা করতাম হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট ধরে। যদি আমি ফাইনালের আগে সুযোগ পাই আপার লিমিট লোয়ার লিমিট ধরে ম্যাথস করানো, তাহলে ওটা দেখাবো। এতটুকু করলেই হবে। আচ্ছা, এখন আমি শেষ করে দেবো কারণ আমার এখন একটা ডিপার্টমেন্টাল মিটিং আছে, এখনই ওখানে যে জয়েন করতে হবে। সো ইনশাল্লাহ দেখা হবে। আর ক্লাস টেস্টের ব্যাপারে যেটা বলছি যে ক্লাস টেস্টটা শনিবার 3টার সময় আপনার প্রি শিডিউল করা থাকবে, অর্থাৎ আপনার গুগল ক্লাসরুমে অ্যাড হয়ে যাবে, মানে অ্যাসাইন হয়ে যাবে। যেভাবে আপনারা হচ্ছেন গিয়ে ফার্স্ট ক্লাস টেস্টটা দিয়েছেন, অর্থাৎ আপনি সেটা হ্যান্ড রিটেনও দিতে পারেন, টাইপ করেও দিতে পারেন, সেভাবে ম্যাথস গুলো সলভ করে অন টাইমে সাবমিট করে দেবেন। ম্যাম আমাদের কি আজকে যেটা করানো হয়েছে সেটা ইনক্লুড না থাকবে? না 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 না, শুধু ডিফারেন্স আমরা যে 2টা চ্যাপ্টার করে আসছি, মেট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। মেট্রিক্স ডিটারমিনেন্ট কিন্তু আলাদা আলাদা 2টা চ্যাপ্টার, মানে এখানে আপনাদের বইয়ে হয়তো একসাথে মার্জ করা, কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা। আপনাদের কোর্স আউটলাইনও যদি দেখেন দেখবেন যে এটা কিন্তু 2টা আলাদা চ্যাপ্টার আমাদের জন্য। সো এই 2টা আলাদা চ্যাপ্টারের উপরে, মানে 2টা চ্যাপ্টার উপরে এক্সাম হচ্ছে। মানে অন্য ম্যাম আরেকটা সিটি রেফারেন্স যদি ফলো করতাম তাহলে হয়তো আমার 2টা চ্যাপ্টার ধরে আসতে হতো, যেহেতু এটা একটা রেফারেন্স আছে একটা চ্যাপ্টার ধরে আমি পড়াই। ম্যাম স্টেপ ডিফারেন্সিয়েশন কি ম্যাম থাকবে? স্টেপ ডিফারেন্সিয়েশন না, এটা ফাইনালের জন্য। আমি তো বললামই মেট্রিক্স আর ডিটারমিনেন্ট, স্টেপ ওকে ম্যাম, ওকে। ডিফারেন্সিয়েশন আমি ফাইনালের জন্য রেখে দিয়েছি। মেট্রিক্স আর ডিটারমিনেন্ট বারবারই মেনশন করছি, মেট্রিক্স ওকে ডিটারমিনেন্ট। ম্যাম সময় কতক্ষণ থাকবে ম্যাম আমাদের? 1 ঘন্টা দিব, মানে সব মিলে হয়তো 1 ঘন্টা সময় পাবেন এরকম। ম্যাম এক্সামটা কখন শুরু হবে? 3টা থেকে, ওকে শনিবার 3টায়। ঠিক আছে, ওকে সবাই Okay, তাহলে ma'am. ভালো থাকবেন। আর ওকে কোনো ম্যাম, আসসালামু প্রবলেম আলাইকুম। ফেস করলে আসসালামু মেসেঞ্জার আলাইকুম, গ্রুপে একটু ma'am. রাইট ডাউন করেন, আমি হয়তো যখন চেক করব আমি ওই ওয়াইজ হচ্ছে গিয়ে ঠিক করে দিব। ঠিক আছে, ওকে Okay, সবাই ma'am. ভালো ওকে থাকবেন, ম্যাম, আসসালামু Assalamu আলাইকুম। alaikum, ম্যাম ma'am. আসসালামু আলাইকুম ম্যাম।